আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেষ আলোতে তুমি লেখিকা জারিফা আঞ্জুমিন পর্ব ৩। অন্ধকার রাত, চারদিকে নিস্তব্ধতা, বাইরে মেঘ জমে আছে। মাঝে মাঝে বাতাসের ঝাপটা এসে জানালার কাছ কাঁপিয়ে তুলছে। নাহার ও ফাইয়া বেগম ফারিসার রুমের মধ্যে প্রবেশ করলেন। ফারিসা পড়ছিল। পাশের রুমে তাহমিনা আলবি ও আফরিনের হোম টিউটর পড়াচ্ছেন। ফাইয়া বেগম এসে ফারিসাকে বললেন, ফারিসা আম্মু, তোমার ভাইকে একটু কল দাও তো, তোমার ভাই আমার কল ধরছে না। ফারিসা তার বড় কাকির কথা মতো আয়ানকে কল দিল। কল বাজতে বাজতে কেটে গেল, কিন্তু কেউ ধরল না। কয়েক মিনিট পর আয়ান কল দিল। ফারিসা কল ধরে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? তোমার সাথে বড় আম্মু কথা বলবেন, নাও। এই বলে ফারিসার ফোনটি ফাইয়া বেগমের কাছে দিলেন। ফাইয়া বেগম তার ছেলের সাথে কথা বলল। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বলো, কি বলবে? তোর বোনের বিয়ে ঠিক হয়েছে আয়ান, এবার আমাদের কাছে ফিরে আয় না বাবা। আর কত রাগ করে থাকবি বল? তোর বাবাও কিন্তু ভীষণ কষ্ট পায় তোর জন্য। মানুষটা বেশ কঠোর দিকে প্রকাশ করে না, কিন্তু আমি তো বুঝি। এবার আমাদের কাছে ফিরে আয় না বাবা। আর এই নে, তোর বড় বোন কথা বলবে তোর সাথে। ফারিয়া বেগম তার হাতের ফোনটি নাহারের কাছে দিলেন। আয়ান ভিডিও কলে তার বড় বোনকে দেখছে। নাহার একদম কেঁদে দিয়েছে। তার ভাইকে সে কতটা আদর করত, আর এই ভাই কিনা প্রায় 6 বছর দূরে। নাহার তার ভাইকে বলল, কী রে, আমাদেরকে তোর মনে পড়ে না? তুই তো এমন ছিলি না আয়ান, তাহলে কিভাবে এত দূরে থাকিস আমাদের থেকে? ফিরে আয়, তোকে ছাড়া আমি বিয়ে করব না বলে দিলাম। সামনের মাসের 1 তারিখে আমার বিয়ে ডে। আমি চাই তুই তাড়াতাড়ি একেবারে চলে আসিস। আচ্ছা আসবো, কিন্তু এই কথা যেন কেউ না জানে, ওকে? এভাবে আরও অনেকক্ষণ কথা বলল তারা, তারপরে চলে গেল। ফারিসা রুমের দরজা লক করে বিছানায় বসলো। সবাই চলে যাওয়ার পর রুমের নিঃসঙ্গতা নেমে এলো। তার কিছু ভালো লাগছে না। ফারিসা তার বারান্দায় গিয়ে চেয়ারে বসলো। তার চোখে পানি টলমল করছে। সে আকাশের দিকে তাকিয়ে গিয়ে উঠল, ওই চাঁদের দ্বীপে মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতে চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতে চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। ফারিসা কিছুক্ষণ থামলো। অন্ধকার আকাশের পানে একঘেনে তাকিয়ে রইল। কাউকে ভীষণভাবে খোঁজার চেষ্টা করলো, কিন্তু ওই অন্ধকার আকাশে কিছুই পেল না। আবার কান্না ভেজা কণ্ঠে একই গান গেয়ে উঠল। এইটুকু গিয়ে সে হাউমাউ করে কেঁদে দিল। আজকে তার ভীষণ কান্না করতে ইচ্ছে করছে। কিছুক্ষণ চুপ থেকে আবার গাইতে শুরু করলো। ফারিসা চেয়ার থেকে নেমে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রায় অনেকক্ষণ কাঁদল সে। এরপর উঠে দাঁড়িয়ে পড়ল। বারান্দায় গ্রিল ধরে ওই দূর আকাশের পানে চেয়ে থাকলো। কিছুক্ষণ পর রুমে এসে তার ডায়েরি নিয়ে লিখতে বসলো। মা, আমাদের ছেড়ে কেন চলে গেলে মা? কেন জানো, তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারে না। জানো মা, আমি তোমাকে কতটা ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কিন্তু দেখো, তুমি আমার থেকে কত দূরে। জানো মা, আমি না অনেক চেষ্টা করেছি, ওই নতুন আম্মুকে তোমার জায়গায় বসাতে পারিনি। আলবি তো তোমাকে চিনেই না, ও জানে না ওর আসল মাকে। আমার যে ভীষণ কষ্ট হয় মা, তুমি কেন ছেড়ে চলে গেলে? আমাদের তো ছেড়ে গেলে, আমাদের ছেড়ে ভালো আছো তুমি মা? তোমারও কি আমাদের মতন হৃদয় পুড়ে মা? জানো মা, এই বাড়ির সবাই মনে করেন আমি ভীষণ রুড, কিন্তু তুমি তো জানো আমি কেন এমন। জানো, ভাইয়াও আসে না, আমাকে আদর করে না, বহুদিন হলো। তোমরা সবাই খুব খারাপ, আমাকে ছেড়ে সবাই তোমরা চলে যাও। একটা কথা শুনো, তোমাদেরকে আমি না ভীষণ ভালোবাসি, অন্যদেরকেও বাসি, কিন্তু তোমাদের বেশি ভালোবাসি মা। আমি চাই তোমাকে আল্লাহ যেন অনেক ভালো রাখেন মা। জানো, আজ নাহার আপুয়ের বিয়ের কাজ শুরু হয়েছে। সবাই কত খুশি, কিন্তু আমার বুকের ভেতর কেন জানি শূন্য লাগে মা।
তুমি যদি থাকতে তাহলে আজ সব কিছু কত সুন্দর হতো। মা, আলবিকে আমি অনেক আগলিয়ে রাখি, আমি তোমাকে করা ওয়াদা রাখি মা। অথচ আমি চাই ও বুঝুক আমি কেন এভাবে সবার থেকে দূরত্ব রাখলেও তার সাথে কেন রাখি না। আমি চাই না ও কখনো তোমার অভাব টের পাক, একটি বড় বোনের অভাব পাক। আমি চাই ও সুখে থাক, ইভেন ইফ দ্যাট মিনস ও একজন ভালো মানুষ হোক। ফারিসার হাত থেমে গেল এইটুকুই লিখতে। চোখের পানি কাগজটিকে ভিজিয়ে দিল। সে আর লিখতে পারল না। অতীত, আদনান জাহানের প্রাক্তন স্ত্রী উম্মে সালমা বেগম, দেখতে শ্যামবর্ণের, এজন্য ফারিসাও তার মতোই হয়েছে, যিনি 7 বছর আগে আলবিকে জন্ম দিতে গিয়ে মারা যান। আদনান জাহান ও সালমা বেগম বিয়ে ছিল প্রেমের বিয়ে। বসন্তের প্রথম ভোরে এই শ্যামবর্ণের রমণীকে দেখে প্রেমে পড়েছিলেন আদনান জাহান। খুব ভালোবাসতেন তিনি তার স্ত্রীকে, এখনও বাসেন। তাই তো একঘরে থেকেও জাহানারা বেগমকে এক বিন্দুও ভালোবাসেন, কিংবা জাহানারা বেগম এক বিন্দুও ভালোবাসা পাননি। সালমা বেগম যখন মারা যান তখন ফারিসার বয়স প্রায় 8 বছর। মা মারা যাওয়ার পর ফারিসা একদম চুপচাপ হয়ে পড়ে, কিন্তু আলবি জানে তার মা শারমিন ফারিদা, এবং ফারিসা ও আলবির পরিচয়পত্রে মা হিসেবে শারমিন ফারিদার নাম বসানো হয়। বর্তমান ফারিসার রুমের সামনে আফরিন লেগে উঠল। ফারিসা, তোকে ডাকছে সবাই, তাড়াতাড়ি নিচে আয়। আসছি আপুই, তুমি যাও। ফারিসা মুখ ধুয়ে নিচে নেমে এলো। সবাই খাওয়া দাওয়া শুরু করলো। আদনান জাহান খাচ্ছেন আর মেয়ের দিকে তাকাচ্ছেন। কেউ না বুঝলেও সে বুঝেছে তার মেয়ে কেঁদেছে। খাওয়া প্রায় শেষের দিকে। এ সময় আরিফ জাহান বলেন, ফারিসা আম্মু, তোমার হোম টিউটর আগামী মাসের 1 তারিখে আসবেন। আচ্ছা বড় চাচু। খাওয়া দাওয়া শেষ করে সবাই ওপরে চলে গেল। আদনান জাহান ফারিসার রুমের মধ্যে প্রবেশ করলো। দেখলো তার মেয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। আদনান জাহান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। ফারিসা জানে কে এসেছে, তাই চুপ করে শুয়ে থাকলো। আদনান জাহান হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আজকেও কেঁদেছো মা? কেন কান্না করো তুমি? তুমি কাঁদলে যে বাবার খুব কষ্ট হয় মা। মা না চলে গেলেও পারতো, তাই না? মা না গেলেও পারতো, কিন্তু আমাদের ভাগ্য যে এমনই মা, জন্ম নিলে একদিন মৃত্যুবরণ করতে হয়। শুধু পার্থক্য, কেউ আল্লাহর কাছে আগে যায় তো কেউ পরে। মা, একটা কথা বলি, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে কিন্তু তাড়াতাড়ি নিয়ে যান। এখন তোমার কাজ, তুমি তোমার মার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। তুমি কাঁদলে তো তোমার মা বেশি কষ্ট পাবে। তুমি কি চাও তোমার মা পরে কষ্ট পাক? না বাবাই, চাই না আমি। তাহলে আর কাঁদবে না, কেমন? ইউ আর মাই বেস্ট বাবাই। মাই বাবাই উইল অলওয়েজ বি দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তুমিও আমার খুব ভালো মা। এখন ঘুমাও মা। আদনান জাহান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ফারিসা আদর পেয়ে পরমায় এসে ঘুমিয়ে পড়ল। আদনান জাহান মেয়েকে ঘুম পাড়িয়ে দরজা লাগিয়ে নিজের কোথাও চলে গেলেন। রাত 1:20। আদনান জাহান চুপচাপ বসে আছেন তার লাইব্রেরি রুমে। চারপাশে বই, দেয়ালে এক জায়গায় সালমা বেগমের ফ্রেম করা ছবি। কত রাত তিনি এ ছবির সামনে বসে থেকেছেন। বুকের ভিতরে অজস্র ভালোবাসা আর অপরাধবোধ জমে আছে। নিজের মনে মনে বললেন, সালমা, তুমি চলে গেছো আর 7 বছর হলো। আমি এখনও তোমার গন্ধ পাই, তোমার কণ্ঠ শুনি। মেয়েটা তোমার মতোই, একই চোখ, একই গায়ের রং, একই রাগ, একই চুপচাপ স্বভাব। তুমি চলে যাবে দেখেই কি আমার মেয়েকে তোমার মতন গড়ে তুলেছিলে? কিন্তু জানো সালমা, আজও ওকে আমি ঠিকমতো সুখ দিতে পারলাম না। চোখ ভিজে এলো তাই, কিন্তু পর মুহূর্তে শক্ত হয়ে উঠলেন। কারণ পুরুষের চোখে কান্না শোভা পায় না, তার কান্না কেউ দেখতে পাবে না। রুমে চলে গেলেন। এই দুঃখ যন্ত্রণা এই দুটি মানুষ ছাড়া কেউ জানল না। শেষ হলো দুটি মানুষের একটি যন্ত্রণাময় অন্ধকার রাত। কেটে গেল 18 দিন। আজকে 22শে নভেম্বর। নাহারের সেমিস্টার পরীক্ষা শেষ হল, আর 9 দিন পরে তার বিয়ে। দিন গুনতে গুনতে ছোটদের ভেতরে এখন এক অদ্ভুত আনন্দ ছড়িয়ে পড়েছে। বাড়ির বড় সদস্যদের মধ্যে বিয়ের ব্যস্ততা তো রয়েইছে, বাড়ির মধ্যে যেন এক আলাদা প্রাণচাঞ্চল্য। আফরিন পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর থেকে স্কুলে আর যাওয়া হয়নি। ফারিসা ও আলবি স্কুল থেকে আদনান জাহান 15 দিনের ছুটি নিয়ে এসেছে, তাই বাড়িতে স্কুলে যাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। বাড়িতে গৃহিণী সকালের খাবার তৈরি করছে। আফরিন নামাজ আদায় করে বারান্দায় বসে এতক্ষণ পড়ছিল। নাহারের ডাকে আফরিন উঠে নাহারের রুমে চলে গেল। সকাল 8:30। সবাই খাবার টেবিলে বসে আছে। বাড়ির কর্ত্রীরা খাবার পরিবেশন করায় ব্যস্ত।
সবাই খাওয়া দাওয়া করছে আর বাড়ির তিন কর্তারা বিভিন্ন আলোচনায় মশগুল হয়ে রয়েছে। তাদের আলাপ আলোচনা মূল কারণ হলো নাহারের অর্থাৎ এই বাড়ির বড় মেয়ের বিয়ে নিয়ে। তারা আর 2 দিন পরে ঢাকা যাবেন বিয়ের সকলের কেনাকাটা করতে। কিভাবে কি করবেন সেই নিয়ে তুমুল আলোচনা হচ্ছে খাওয়ার টেবিলে। বেশ কিছুক্ষণ পরে সবার খাওয়া দাওয়া শেষ হলো। ছোটরা সবাই উপরে চলে গিয়েছে, নিচে শুধু বাড়ির বড়রা রয়েছে। এমন সময় আদনান জাহান বলেন, বড় ভাইজান সবই তো হলো, কিন্তু একটা বিষয় কিছু মনে না করে বলতাম আর কি। আরে এমন আমতা আমতা করছিস কেন, যা বলার বলে ফেলতো। আসলে ভাইজান জাহান বাড়ির বড় মেয়ের বিয়ে, কিন্তু বাড়ির ছেলে বাড়িতে নেই, কেমন দেখাই। আর কতদিন এভাবে থাকবেন ভাইজান, ভুল তো আপনারও ছিল, ছেলেটাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলেন। এখন বাড়ির ছেলে বাড়িতে ফিরিয়ে আনার দায়িত্বও তো আপনার। আপনার বুঝলাম, ভুল আমার, কিন্তু আমি কাকে ফিরিয়ে আনবো বল। আমি কি কম চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার, কিন্তু তাকে তো কোথাও পাওয়া যায়নি। যে নিজে থেকে ধরা দেয় না তাকে কি করে ফিরিয়ে আনতে পারবো আমি বল। এমন সময় বাড়ির মূল ফটক থেকে কেউ ভিতরে প্রবেশ করতে করতে বলল, মিস্টার আরিফ জাহান, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি নিজেই নিজের বাড়িতে ফিরে এসেছি। আর এইবার আমাকে কেউ চাইলে ভুল করে হোক আর ইচ্ছে করে হোক বাড়ি থেকে বের করতে পারবে না। হঠাৎ এমন অচেনা মানুষের কণ্ঠ শুনে সবাই বাড়ির ফটকের পানে তাকালো। দেখলো একজন সুদর্শন যুবক হেঁটে হেঁটে তাদের সামনেই আসছে। অচেনা যুবক, অচেনা না, এই বাড়িরই রক্ত এবং এই বাড়ির বড় ছেলে আরিফ জাহানের ছেলে আরফাত জাহান আয়ান। হ্যাঁ, দীর্ঘ 6 বছর পর আবার এই জাহান বাড়িতে তার আগমন ঘটল। সবাই তাকে অবাক চোখে দেখতে ব্যস্ত। এর মধ্যেই ফারিয়া বেগম আয়নের সামনে গিয়ে জোরে কেঁদে উঠলেন। আয়ানের মুখে নিজের হাতগুলোর মধ্যে নিয়ে বলতে লাগলেন, আয়ান বাবা, তুই তুই এসেছিস বাবা, আমার কোলে ফিরে এসেছিস বাবা। এই দেখ মেজো ছোট আমার ছেলে ফিরে এসেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আয়ান বাবা, কেমন আছিস বাবা? আয়ান ফারিয়া বেগমের চোখের পানি মুছে দিতে দিতে বলল, আহা আম্মু, এমন কাঁদছো কেন তুমি? আমি ঠিক আছি, দেখো, আর কেঁদো না তো। তুমি কেমন আছো আম্মু? আমার কোলের দন কোলে ফিরে এসেছে, আর আমি বুঝি ভালো না থাকতে পারি? আমি খুব ভালো আছি বাবা, কিন্তু আমায় কথা দে যে তুই আর আমাদের ছেড়ে যাবি না। যাব না আম্মু। এই বলে আরিফ জাহানের দিকে তাকিয়ে বললেন, এবার কেউ বের করে দিলেও যাব না। এগুলো রাখ, আই বস এখানে। এই ছোট মেজো, যা তো ওর জন্য শরবত তৈরি করে নিয়ে আয়। আচ্ছা আপা, আমি এক্ষুনি যাচ্ছি। ফারিয়া বেগম আয়ানকে নিয়ে সোফার সামনে এলো এবং আয়ানকে বসতে বলে সে রান্নাঘরে চলে গেল। আয়ান সোফার সামনে বসে দাঁড়িয়ে আদনান জাহান ও সাইফুল জাহানের উদ্দেশ্যে করে বলল, আসসালামু আলাইকুম চাচু, কেমন আছো তোমরা? এই ভালো বাবা, তুমি ফিরে এসেছো আর আমরা ভালো না থাকতে পারি? কি বলিস আদনান? হ্যাঁ মেজো ভাইজান ঠিক বলেছেন, বাবা বসো না। আয়ান আরিফ জাহানের উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম আরিফ জাহান, কেমন আছেন আপনি? আশা করি ভালোই আছেন, তাই না? আয়ান বাবা আব্বুকে এইভাবে বলে না। হা, আব্বু যে নিজের ছেলেকে বিশ্বাস না করে অন্যকে বিশ্বাস করে বাড়ি থেকে বের করে দিতে পারে, সে কোনোদিন আমার আব্বু হতে পারে না ছোট চাচু। এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আরিফ জাহান সাইফুল জাহানকে বললেন, সাইফুল, আমি অফিসে গেলাম, তোরে এদিকে দেখে তাড়াতাড়ি লিস্ট করে নিস। আচ্ছা ভাইজান। এরপর আরিফ জাহান চলে গেলেন। এ নিয়ে আর কেউ কোনো কথা বললেন না। কেউ চায় না এ নিয়ে আর কোনো ঝামেলা হোক, তাই সবাই চুপ করে থাকলো। এর মধ্যে আরেকজন যুবক বাড়ির মধ্যে প্রবেশ করতে করতে বলল, এই আয়ান দেখ না ভাই, আমায় বাড়ির মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না তোদের দারোয়ান। আর তুইও কি খারাপ, বাড়িতে না আসতে আসতে ভুলে গেছিস ভাই, তুই নিমহারাম একটা। এই বলে 2 হাতে 2টো লাগেজ নিয়ে আয়নের সামনে এসে দাঁড়ায় আবরার। সবাই আবরারের দিকে তাকিয়ে রইল। এর মধ্যেই বাড়ির 3 কর্ত্রী হালকা নাস্তা নিয়ে আসলেন বসার ঘরে। তারা এসে অপরিচিত যুবককে দেখে ফারিয়া বেগম বললেন, আয়ান, এই ছেলেকে বাবা? আয়ান মায়ের করার প্রশ্নের জবাবে বলল, ও আমার বেস্ট ফ্রেন্ড আম্মু। আর কিছু বলার আগে আবরার বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আসলে আমি আবরার আহমেদ, আয়ানের জিগরি দোস্ত। ও বাবা বসো না, আয়নের পাশে গিয়ে বসো। দাঁড়িয়ে আছো কেন? আবরার ফারিয়া বেগমের আদেশ পেয়ে বসে পড়ল আয়ানের পাশে আর বলে উঠল, ভাই, তোদের বাড়ির মানুষগুলো কি মিশুক রে, আর কি মজার মজার খাবার দিয়েছে। ওই বুয়া আন্টির রান্না খেতে খেতে আমার মুখ ফিতা হয়ে গিয়েছে। আর তুই এইরকম বাড়ি ছেড়েছিলি? বেশি কথা বলবি না। আবরার চুপ থাক। আয়ান ফারিয়া বেগমকে বললেন, আম্মু আপুরা কই? ওরা সবাই উপরে আব্বু। নাহার আর আফরিন মনে হয় নাহারের করে, আর ফারিসা ওর নিজের রুমে আছে। আলবি গেম খেলছে উপরে। আচ্ছা আমি উপরে গেলাম, এ আবরার আয় আমার সাথে।
এই বলে আয়ান আর আবরার উপরে চলে গেল। আয়ান নাহারের রুমের সামনে গিয়ে দেখতে পেল বিছানায় বসা এক রমণীকে, লম্বা চুলগুলো ছাড়া। সে বসে বসে ফোনে কী যেন দেখছে। আফরিনকে এমন অবস্থায় দেখে আয়ান এক টানে তাকিয়ে রইল। হুট করে আবরার এসে আয়ানকে জোরে বলল, এই ভাই, তুই কোন দুনিয়ায় চলে গেলি? হঠাৎ এক পুরুষের কণ্ঠ পেয়ে পিছন ফিরে তাকালো আফরিন। দেখলো আয়ান তার দিকে তাকিয়ে আছে, আর আরেকজন আছে। নাহার বারান্দা থেকে রুমে এসে দেখলো আফরিন রুমের বাইরে তাকিয়ে আছে। নাহার আফরিনকে বলল, এ আফরু, কোথায় চলে গেলি? ওইদিকে কি দেখছি? নাহার আর কিছু বলতে পারলো না। সে এক দৌড়ে আয়ানের সামনে এসে জড়িয়ে ধরলো আর বলল, আয়ান ভাই, আমার কত বড় হয়ে গিয়েছিস তুই! এই ছেলেকে আমি কোলে করে বড় করলাম, আর এই ছেলে কত বড় হয়ে গেল। ভালো আছিস ভাই? আমাদের কথা একটুও মনে পড়লো না তোর? আপু, ভালো আছি আমি, তুমি ভালো আছো? এভাবে কিছুক্ষণ নাহার আর আয়ানের কথা চলমান রইল। এর মধ্যে আবরারের সাথেও পরিচয় হলো নাহারের। নাহার তার ভাইকে নিয়ে রুমে এসে আফরিনকে বলল, আফরু দেখ কে এসেছে, আয়ান এসেছে, যে আমার ভাই এসেছে, কথা বল। আসসালামু আলাইকুম আরফাত ভাই, কেমন আছেন? ভালো, তুই? ভালো। আফরিনের কেমন জানি অস্থির অস্থির লাগছে, তাই সে ওইখান থেকে নিজের রুমে চলে গেল। আয়ান দেখলো আফরিন চলে যাচ্ছে, সে ওইদিকে তাকিয়ে থাকলো। কেন জানি আফরিনকে দেখলেই আয়ান নিজের মধ্যে থাকে না। কিছুক্ষণ পর আয়ান বলে উঠল, আপু, ফারিসা কই? কোথায় আবার থাকবে, ওর রুমেই আছে। আচ্ছা, আমি ওর কাছে যাই। নাহার আবরারের পানে তাকিয়ে বলল, আচ্ছা আবরার, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার রুমে নিয়ে যাই তোমাকে, তুমি ফ্রেশ হয়ে নাও। আয়ান ফারিসার রুমের সামনে দরজায় একটু ধাক্কা দিতেই খুলে গেল। সে ভেতরে চলে গেল। একই আছে রুমটা, টেবিলে একটা ডায়েরি খুলে রাখা, বাতাসে পৃষ্ঠাগুলো উঠছে। আয়ান বারান্দায় গেল। ফারিসা একটা বই জড়িয়ে রেখে চোখ বন্ধ করে বসে আছে। দীর্ঘ 6 বছর পর আয়ান আবার তার ছোট বোনকে সামনাসামনি দেখল। ফারিসা বুঝতে পারল কে একজন তার সামনে দাঁড়িয়ে আছে, তাই সে চোখ মেলল। ফারিসা চোখ মেলে যে এমন ঘটনার সম্মুখীন হবে কখনো কল্পনাও করতে পারেনি। ফারিসা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তার শরীর কাঁপছে। আয়ান দ্রুত ফারিসাকে জড়িয়ে ধরল। ফারিসা আয়ানকে পেয়ে কেঁদে দিল। যে মেয়ে সহজে কাঁদে না, সেই মেয়ে কাঁদছে। আয়ান ফারিসার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ফারিসু জান পাখি আমার, কাঁদে না সোনা। এই দেখ, তোর ভাইয়া এসে পড়েছে, আমি এসে পড়েছি, কাঁদে না। তুমি আমাকে ছেড়ে চলে যেও না ভাইয়া, মায়ের পরে তোমাকে আমি ভীষণ মিস করি, আর যাব না আমি। দেখি, বসতো এখানে। আয়ান আরও কিছুক্ষণ ফারিসার সাথে থাকলো। মেয়েটা ভাইকে পেয়ে কেঁদে নাজেহাল অবস্থা। আয়ান ফারিসাকে বলে চলে গেল নিজের রুমে। সে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। বাড়ির সব ছেলেরা দুপুরের খাবার খেলো একসাথে। ফারিয়া বেগম ভীষণ খুশি যে তার ছেলেকে এর হাতে খাইয়ে দিল। এর মধ্যে আবরারও সবার সাথে দারুণভাবে মিশে গিয়েছে। আয়ানের খাওয়া শেষ হলে উপরে নিজের রুমে গিয়ে একটা ঘুম দিল। আবরারও নিজের রুমে চলে গেল। বাকি যারা ছিল তারাও খাওয়া দাওয়া করে উপরে চলে গিয়েছে বিশ্রাম নিতে। সন্ধ্যাবেলা, এক অদ্ভুত সময়। সন্ধ্যা নামার সাথে সাথে আকাশের বুক জুড়ে পাখিদের সারি সারি ডানা কাঁপানো শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। সূর্য তার চিরন্তন নিয়মে ধীরে ধীরে সোনালি আভা ছড়িয়ে পশ্চিমে ডুব দিল। সেই মুহূর্তে বাতাসে ভেসে এলো মাগরিবের আজানের সুর। এক অদৃশ্য টানে যেন সমস্ত পৃথিবী থমকে দাঁড়ালো। পুজো সেরে নামাজ আদায় করলো আফরিন। নামাজ শেষে নীরবে নেমে এলো নিচতলে। সবাই ব্যস্ত। নাহার নিজের রুমে, আলবি সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে। আফরিনের কোনো কাজ না থাকায় সেও আলবির পাশে বসলো। আলবির পাশে একটা নতুন ট্যাব দেখতে পেল আফরিন। আফরিন নতুন ট্যাব দেখতে পেয়ে আলবির উদ্দেশ্য করে বলল, কী রে আলবি, এইটা কার ট্যাব? এটা তো আগে কখনো দেখিনি, এটা কোথায় থেকে আসলো? এটা আমার ট্যাব, বড় ভাইয়া আমায় এটা দিয়েছে। কি, তোকে এটা আরফাত ভাইয়া দিয়েছে? হ্যাঁ, শুধু আমাকেই না, সবাইকে কিছু না কিছু গিফট দিয়েছে। তোমাকে দেয়নি ভাইয়া? কই, আমাকে তো কোনো গিফট দেননি উনি। ও, তাহলে তোমার কথা মনে হয় ভুলে গিয়েছে ভাইয়া। এই বলে আবারও আলবি টিভি দেখতে লাগলো। আফরিনের ভীষণ মন খারাপ হলো। আলবির কথায় বুকের ভিতর হঠাৎ খচখচে শূন্যতা অনুভব করলো আফরিন। সবার জন্য গিফট, শুধু তার জন্য নয়। সে বিড়বিড় করে বলল, ভাইয়া সত্যি কি আমার কথা ভুলে গিয়েছেন? সবার জন্য গিফট আনলেন, শুধু আমার জন্য আনলেন না কেন? এর মধ্যে আফরিনকে তার মা ডেকে উঠল, এই আফরিন, এদিকে আয় তো। আসছি আম্মু। আফরিন বসার ঘর থেকে উঠে রান্নাঘরে চলে গেল। ফারিয়া বেগম পাকোড়া বানাচ্ছেন, শারমিন বেগম কফি বানাচ্ছেন, আর জাহানারা বেগম বাকি সবার জন্য চা বানাচ্ছেন। আফরিন শারমিন বেগমকে বলল, বলো আম্মু, ডেকেছো কেন? এই কফিটা আয়ানকে দিয়াই না মা, ওর বলে ভীষণ মাথা ধরেছে, একটু উপরে দিয়াই না।
আমার এখানে কাজ আছে। এই বলে আফরিন মনে মনে বলল, ইস পারবো না আমি, যে আমাকে মনে রাখেনি তাকে কেন আমি কফি দিতে যাব। মনের কথা মনেই রইল, তার মুখে আর প্রকাশ করতে পারল না। আফরিন বলল, আচ্ছা দাও, আমি দিয়ে আসছি। আফরিন শারমিন বেগমের দিকে কফির মগটি নিয়ে নিল। খুব সাবধানে উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আয়ানের রুমটি আফরিনের রুমের পরেই। আফরিন আয়ানের রুমের সামনে যেয়ে দরজায় টোকা দিল। দরজা আপনা আপনি খুলে গেল। আফরিন দরজা খুলে যাওয়ার কারণে রুমে প্রবেশ করলো। রুম পুরো ফাঁকা, কেউ নেই। আফরিন কফির মগটি নিয়ে বিছানার পাশে টি টেবিলে রেখে দিল। এই রুমটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আয়ান প্রচণ্ড গম্ভীর ও রাগে হয়, তার রুমে সচরাচর কেউ প্রবেশ করে না। আফরিন প্রায় অনেক বছর পর এই রুমে আসলো। সে এত সুন্দর করে গোছানো দেখে মুগ্ধ হয়ে সব খুঁটিনাটি দেখতে লাগলো। অনেকক্ষণ ধরে সে এই রুমে, কিন্তু কেউ যে একজন তার পানে গভীর পানে দেখছে তা এই মেয়ে বুঝতেই পারল না। আফরিন যেই বারান্দা যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, তখন আয়ানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সে। আয়ানের পরনে একটা ট্রাউজার আর গলায় ঝুলিয়ে রাখা তোয়ালে, মাথা থেকে টুকটুক করে গড়িয়ে পড়ছে পানি। আয়ানের মাথা ধরাই সে সবে গোসল করে বের হলো। আফরিন এতক্ষণ ওর দিকেই তাকিয়ে আছে। আয়ান আফরিনকে বলল, কিরে তুই এখানে কি করিস? আর আমার রুমে এতক্ষণ কী গবেষণা করবি? আসলে ভাইয়া আমি আমি মানে কি আমি মানে করছিস? সোজাসুজি বল, কাহিনী কি? না আসলে আম্মু পাঠিয়েছে আপনার কফি নিয়ে, ওইদিকে রাখা আছে। আমি তাহলে আসি এখন? না, আমি কি যেতে বলেছি তোকে? এই রুমে এসেছিস তোর ইচ্ছায়, আর যাবি আমার ইচ্ছায়। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। এ বলে আয়ান বিছানার পাশে রাখা কফির মগটি হাতে নিয়ে মগে চুমুক দিল, আর একটু পর আফরিনের পানে তাকালো। আফরিন মাথা নিচু করে তাকিয়ে আছে আর বিড়বিড় করে কিসব বলছে। আয়ান কফি শেষ করে আফরিনকে বলল, এমন বিড়বিড় করে আমাকে গালি না দিয়ে সামনাসামনি হয়তো দিতে পারিস, আমি মাইন্ড করবো না। হঠাৎ এমন কথা শুনে আফরিন সহসা বলে উঠল, না না ভাইয়া, আমি গালি দিইনি আপনাকে, বিশ্বাস করুন। আচ্ছা যা, বিশ্বাস করলাম। কফির মগটি দেন ভাইয়া, আমি চলে যাই নিচে। আবার যাই করছিস, একবার বলছি না আমার অনুমতি ছাড়া তুই বাইরে যেতে পারবি না। আফরিন আয়ানের ধমকে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আয়ান আলমারির সামনে দিয়ে কিছু একটা বের করলো। সে আফরিনের সামনে এসে দাঁড়ালো। তার হাতে থাকা একটি গিফট বক্স এগিয়ে দিল আফরিনের সামনে এবং বলল, আলো আমার দিকে তাকা। আফরিন আয়ানের পানে তাকালো। 6 বছর পর আফরিন আবার এই নামটি শুনল। হ্যাঁ, এই নামে শুধু তার আরফাত ভাইয়াই ডাকে। তাই এই নামটি শুনে আফরিন সহসা আয়ানের দিকে তাকিয়ে থাকলো। আয়ানও আফরিনের পানে তাকিয়ে আছে। বহুকাল পর তারা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। আয়ান কিছুক্ষণ পর বলে উঠল, এই নে, এটা তোর জন্য আনা, ধর। এই বলে আয়ান দ্রুত গিফট বক্সটি আফরিনের হাতে ধরিয়ে দিল আর বারান্দায় চলে গেল। আফরিন হাতে থাকা বক্সটির দিকে তাকিয়ে আবার বারান্দায় দাঁড়িয়ে থাকা আয়ানের দিকে একবার তাকালো। কিছুক্ষণ ওভাবে থাকার পর সে আয়ানের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় বসলো। আফরিন ওই গিফট বক্সের দিকে তাকিয়ে রইল। তখনই শারমিন বেগম আফরিনকে ডেকে উঠল, এই আফরিন, নিচে আয়, ফারিসাকেও ডেকে নিয়ে আয়। আফরিন শারমিন বেগমের ডাক শুনে বক্সটি আলমারির মধ্যে রেখে রুম থেকে বের হয়ে গেল। ফারিসার রুমের সামনে যেয়ে ফারিসাকেও ডাকলো। পরে নিচে নেমে এলো। তার সোফার দিকে চোখ গেল। সেখানে আয়ান বসে আছে, পরনে মেরুন রঙের ইন করা শার্ট এবং প্যান্ট, দেখতে অমায়িক সুন্দর লাগছে। সেখানে আবরার, নাহার ও আলবি বসা। বাড়ির গৃহিণীরা নাস্তা দিয়ে গেল কিছুক্ষণ আগে। নাহার আফরিনকে দেখে বলল, আফরু, আয় এখানে বসতো, রুমে কি করছিলি? কিছু না আপুই। এই বলে নাহারের পাশে বসলো। সে মুহূর্তে ফারিসা নামলো। আবরার আয়ানের সাথে কিছু একটা নিয়ে কথা বলতে বলতে তার চোখ গেল সিঁড়ি থেকে নামা শ্যামবর্ণের রমণীর পানে, যে এই দিকেই আসছে। নাহার ফারিসাকে দেখে বলল, ফারিসু বাচ্চা, আয় আপুর কাছে, আমার পাশে বস। ফারিসা বসলো। আবরার ওর দিকে তাকিয়ে রইল। একটু পর আয়ানকে জিজ্ঞেস করলো, আয়ান, এই মেয়ে কে রে ভাই? ওকে তো দেখি নাই। ও আমার ছোট বোন। ও। ওরা সবাই কিছুক্ষণ আলাপ করলো, যেখানে আফরিন আর ফারিসা ছিল নীরব দর্শক। আফরিন সচরাচর এমন চুপচাপ কবে থেকেছে কেউ জানে না। আফরিনকে এমন চুপচাপ বসে থাকায় আয়ান বলে উঠল, আলো, তুই এবার কোন শ্রেণীর ছাত্রী? হঠাৎ প্রশ্নের সম্মুখীন হয়ে আফরিন একটু থতমত খেয়ে গেল আর বলল, এসএসসি পরীক্ষার্থী। শেষ আর কিছু বলতে পারল না এই উড়নচণ্ডী মেয়ে। আয়ান এবার হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো কয়টা বাজে। পরপর আবরাটি কিছু একটা বলল। আবরারও তার কথাই সায় দিল। তারা দুই বন্ধু বাড়ি থেকে বের হয়ে গেল ফারিয়া বেগমকে বলে।